ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। সেমিস্টার 1-এর চ্যাপ্টার। তোমরা এর আগের বেসিক কনসেপ্ট নিয়ে পড়াশোনা করেছো, যে খাদ্য কী, পুষ্টি কী, নিউট্রিশন কী, এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়াশোনা করা হয়েছে। এবার আমরা যেটা পড়ব, পুষ্টিতে ম্যাক্রোমলিকিউলস, মানে যে যে উপাদানগুলো আমাদের শরীরকে পুষ্ট করছে, মূল যেগুলো, যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি, শরীর চালনা করা, শারীরবৃত্তীয় কাজগুলোকে পরিচালনা করার ক্ষমতা পাচ্ছি, সেগুলো। তার মধ্যে ভীষণ ভাইটাল একটা জিনিস, প্রধান যে নামটি আমাদের মাথায় আসে সেটি হলো কার্বোহাইড্রেট। চ্যাপ্টারের নাম কার্বোহাইড্রেটস ইন নিউট্রিশন। আমরা সারাদিনে যা খাবার খাই তার 70 to 80% থাকে কার্বোহাইড্রেট। সারাদিন তোমরা ব্রেকফাস্ট করছো কিংবা লাঞ্চ কিংবা টিফিন বা ডিনার, যা খাবার খাচ্ছ, যে কম্বিনেশনে যা খাচ্ছ, তার 70 থেকে 80% হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট। বিভিন্ন রকম, ভালোভাবে যদি ভাবো তাহলে ধরো ভাত খাচ্ছ, লাঞ্চের প্লেটটাই যদি আমি ধরি, ভাতটা যে পরিমাণে খাচ্ছ, ডালটা যে পরিমাণে খাচ্ছ, সেই খাবারগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম যেটা আসছে সেটা হলো কার্বোহাইড্রেট। এছাড়াও সবজি, ফাইবার, তন্তু, বিভিন্ন ভ্যারাইটি আমরা পড়বো, কিন্তু এটুকু আমাদের মাথায় রাখতে হবে, আমরা সারাদিন যা খাই তার 70 থেকে 80% হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে কম্বিনেশন অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, CHO। কার্বোহাইড্রেট বিষয়টার মধ্যে 3টি জিনিস আছে। কার্বন আছে, যেটাকে আমি প্রকাশ করছি C দিয়ে, হাইড্রোজেন আছে, যেটাকে আমি প্রকাশ করছি H দিয়ে, আর আছে অক্সিজেন, যেটা O। ইন শর্ট, আমরা যখন পড়ি বা প্র্যাকটিস করি বা কোথাও ইন্ডিকেট করি, তখন কিন্তু আমরা কার্বোহাইড্রেটকে CHO বলেও ইন্ডিকেট করি, একটা শর্ট নাম, যদিও অফিসিয়ালি আমরা নামটা ইউজ করি না, কিন্তু CHO কার্বোহাইড্রেটকে এই কারণে বলা হয় কারণ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি হয় কার্বোহাইড্রেট, যার মধ্যে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যার মধ্যে এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 2:1। হ্যাঁ, এই যে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইজ ইকুয়ালস টু 2:1। কার্বোহাইড্রেট, এটাকে জল অঙ্গারও বলা হয়, হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেট কথাটা হাইড্রো থেকে এসেছে, যেটার অর্থ বোঝায় জল, কার্বন কার্বো, সেই জন্যে কার্বোহাইড্রেটকে বলা হয় জল অঙ্গার, হাইড্রেটস অফ কার্বন। এই হলো বেসিক ভূমিকা। কার্বোহাইড্রেট কি? এবার চলে যাই নেক্সট টপিকে, যে কার্বোহাইড্রেটের যে ভাগগুলো আমরা পড়ব বা জানব, তার বেসিক প্রথমটাই হচ্ছে, ধরে নিই গ্লুকোজ। গ্লুকোজ সব থেকে সরলতম ফর্ম কার্বোহাইড্রেটের। একটা জেনারেল সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n। এটা এখানে লেখার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম, তোমরা এইভাবে পাবে বইতে, COH2ON। এই এনটা কি? এখানে যে সংখ্যাটা পাবো আমরা, সেটাকে যদি এখানে পুট করি, তাহলে টোটাল যে জিনিসটা পাবো সেটাই হবে সেই কার্বোহাইড্রেটটার রাসায়নিক সংকেত। যেমন এখানে যদি N6 হয়, তাহলে গ্লুকোজের আণবিক সংকেত পাবো। কি হচ্ছে? N6 যদি এখানে বসাই, N এর জায়গায় আমি 6 বসাচ্ছি, এখানেও N এর জায়গায় 6 বসাচ্ছি, তাহলে কি আসছে? C6। এখানে N এর জায়গায় যদি আমরা 6 কে বসাই, তাহলে আসছে এখানে 6 আর এখানে 6 হলে হচ্ছে C6H12O6। এবার H টা 12 কি করে হলো? এটা তো ব্র্যাকেটের মধ্যে আছে, এই দুইটা এই 6 এর সঙ্গে ইন্টু হচ্ছে H12O6। এইটা হয়ে গেল গ্লুকোজের রাসায়নিক সংকেত। এইভাবে সংকেতগুলো আমরা বার করব। গ্লুকোজ হলো 6টি কার্বনযুক্ত সরল শর্করা, পুরো একদম বেসিক ফর্মটা হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেটের গঠনে একাধিক হাইড্রক্সিল মূলক, OH মূলক, অ্যালডিহাইড মূলক,
সিএইচও মূলক বা একটি কিটোমূলক থাকবে। অর্থাৎ যখন কার্বোহাইড্রেটের স্ট্রাকচারটা তোমরা পড়বে, যখন একটা স্ট্রাকচার পড়বে সেখানে অবশ্যই কার্বোহাইড্রেটের গঠনের মধ্যে হাইড্রক্সিল মূলক থাকবেই থাকবে, অবশ্যই থাকবে, প্লাস কি থাকবে, হয় একটা সিএইচও মানে অ্যালডিহাইড মূলক একটা থাকবে বা একটা কিটোমূলক থাকবে। এই দুটো জিনিস নিয়ে তৈরি হবে কার্বোহাইড্রেটের রাসায়নিক একটা গঠন, একটা পুরো স্ট্রাকচার ফর্ম হবে। তোমরা যখন পরে স্ট্রাকচারগুলো পড়বে তখন বুঝতে পারবে যে কিভাবে মানে ভাগগুলো হচ্ছে। কি কি থাকবে, হাইড্রক্সিল মূলক OH-টা পাবে, আর হয় সিএইচও পাবে এই অ্যালডিহাইড মূলক বা কিটোমূলক তোমরা পাবে। নেক্সট, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে এবং দেহের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, তাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলা হয়। এটা হলো সংজ্ঞা, এইটা হলো সংজ্ঞাটা। সংজ্ঞাটা ভালো করে বোঝো। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত, আমি প্রথমেই বলেছি, সেই জন্যই এটাকে সিএইচও বলা হয়, সমন্বয়ে গঠিত। পলিহাইড্রক্সি মানে অনেকগুলো OH মূলক রয়েছে, OH মূলক দিয়ে তৈরি। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, যেখানে যে জিনিসটা তৈরি হচ্ছে অনেকগুলো হাইড্রক্সিল বন্ড এবং তার মধ্যে ইদার অ্যালডিহাইড থাকবে মূলক বা কিটোমূলক থাকবে। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। পয়েন্টগুলো ভালো করে মনে রাখো, এটা প্রথমেই বলেছিলাম। এবং দেহের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, তাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলে। অর্থাৎ আমরা যখন কার্বোহাইড্রেটের সংজ্ঞা লিখব, কি কি পয়েন্ট? নাম্বার 1 পয়েন্ট, যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। নাম্বার 2 পয়েন্ট, পলিহাইড্রক্সি হবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন হবে। 3 নম্বর পয়েন্ট কি? হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে থাকবে। এবং 4 নম্বর পয়েন্ট, যেখান থেকে আমরা আমাদের দেহের প্রয়োজনীয় শক্তি ম্যাক্সিমামটা পেয়ে থাকি, তাকে এই সবকটা মিলিয়ে হচ্ছে কার্বোহাইড্রেটের সংজ্ঞা, তাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলা হয়ে থাকে। অর্থাৎ যখন তোমাদের কার্বোহাইড্রেটের সংজ্ঞা লিখতে হবে অথবা কোনো সংজ্ঞার স্ট্রাকচার দিয়ে, MCQ টাইপ তো, স্ট্রাকচার দিয়ে যদি তোমাকে বলা হয় যে একটা জায়গা মিসিং করে দেওয়া হয়, তাহলে যেন তোমরা এটা মনে রাখতে পারবে, এই সবটার সমন্বয়ে তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট স্লাইডে চলে যাই। এই যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন, এই যে বলছিলাম অনেকগুলো হাইড্রক্সিল, সেই জন্য অনেকগুলো OH দিয়ে তৈরি, সেই জন্য পলিহাইড্রক্সি। দেখো প্রত্যেকটা গঠনে দেখো, এটা একটা গ্লুকোজের গঠন আর এটা একটা ফ্রুক্টোজের গঠন। এখানে দেখো কতগুলো OH কতগুলো, দেখো OH দেখতে পাচ্ছ প্রত্যেকেই। পলিহাইড্রক্সি, তার সঙ্গে কি আছে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড গ্রুপ যেটার মধ্যে আছে, এইটা হলো অ্যালডিহাইড গ্রুপ, CHO গ্রুপটা। অ্যালডিহাইড গ্রুপ যেখানে আছে সেটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অ্যালডোহেক্সোজ, নামগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। এটা হলো গ্লুকোজের একটা স্ট্রাকচার, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এটা একটা। অ্যালডোহেক্সোজ মানে অ্যালডিহাইড থেকে বুঝতেই পারছো অ্যালডো, আর হেক্সোজ কথাটা, হেক্সা মানে হলো 6, হেক্সা হলো 6। দেখো এখানে 6খানা কার্বন রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সেজন্য এটা হেক্সোজ। গ্লুকোজ একটি অ্যালডোহেক্সোজ। কেন হেক্সোজ? 6টা কার্বন, এটা অ্যালডিহাইড মূলক রয়েছে, সেই জন্য গ্লুকোজ একটা অ্যালডোহেক্সোজ। এবং এই যে গ্লুকোজের সংজ্ঞাটায় যে আমরা পড়েছিলাম, পলিহাইড্রক্সি অনেকগুলো OH এবং তার সঙ্গে এই যে অ্যালডিহাইড গ্রুপটা যুক্ত হয়েছে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন। দেখো এটা হলো একটা ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফ্রুক্টোজের স্ট্রাকচারের মধ্যে পলিহাইড্রক্সি অনেকগুলো হাইড্রক্সিল মূলক, হেক্সোজ কিটোহেক্সোজ, কিটোন বডি থেকে কিটো কথাটা এসেছে, এই দেখতে পাচ্ছ কিটোন বডি, এটা কিটোন গ্রুপটা অ্যাড হয়ে আছে তাই এটা কিটো। হেক্সোজ কেন? 6টা কার্বন, 1 2 3 4 5 6, কিটোহেক্সোজ।
এটা হলো ফ্রুক্টোজের একটা স্ট্রাকচার। এই হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার। গ্লুকোজ হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজ হলো পলিহাইড্রক্সি কিটোন। ব্যাপারগুলো বুঝতে পারছো? টার্মসগুলো অনুযায়ী কেন নামটা পলি, অনেকগুলো, পলি কথাটার অর্থ অনেক, মনো কথাটার অর্থ এক, হাইড্রক্সি, হাইড্রক্সিল মূলক থেকে নামটা এসেছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে, 6টা কার্বন আছে তাই হেক্সোজ, অ্যালডোহেক্সোজ, কিটোহেক্সোজ, প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে। এবার চলে যাব নেক্সট পয়েন্টে। কার্বোহাইড্রেটের উৎস, সোর্সেস অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মেনলি সিরিয়ালস, দানাশস্য জাতীয় জিনিসে বেশি পাওয়া যায়। এছাড়াও মানে প্লান্ট সোর্সটা অনেক বেশি, অনেক ডেন্স, মানে ওখান থেকে আমরা অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাই। অ্যানিমাল সোর্স থেকেও আমরা পাই, গ্লাইকোজেন রূপে পাই। ইন্টারনাল অর্গ্যান যেমন যকৃৎ, শরীরের কোনো অর্গ্যান বা ধরো পেশি, তার মধ্যে গ্লুকোজটা গ্লাইকোজেন হয়ে কনভার্টেড হয়ে জমা থাকে, সেখান থেকে আমরা বেশ কিছুটা পাই। বেশ কিছুটা মানে তার থেকে অনেক বেশি ভালো সোর্স হচ্ছে অ্যানিমাল বা প্লান্ট সোর্সগুলো। দেখো প্রথমেই কলার ছবি একটা দেওয়া আছে, রুটস অ্যান্ড টিউবার্সের, সুগার অ্যান্ড জ্যাগারি, দুধ, দুধ থেকেও পাই, দুধের সোর্সটা একটু পুয়ার। সব থেকে বেশি পাই আমরা সিরিয়ালস, দানা শস্য জাতীয় থেকে, যেটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ব্রেড। এখান থেকে আমরা সব থেকে বেশি বা সব থেকে ভালোভাবে কার্বোহাইড্রেট, এবং ভালোভাবে ভেবে দেখো আমাদের সারাদিনের যে খাওয়া দাওয়া তার মধ্যে এগুলোর পরিমাণ সব থেকে বেশি থাকে, ভালো করে নোটিস করো। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। এবার আরেকটা জিনিসও তোমাদের দেখিয়ে দিই, কোন জিনিসটার মধ্যে কতটা পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়। কার্বোহাইড্রেটের যেগুলো উৎস, সেটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, একটা উৎকৃষ্ট উৎস, একটা মডারেট উৎস এবং একটা নিম্ন, সব থেকে কম, যে যদি এইভাবে ভাগ করি, তাহলে সব থেকে উৎকৃষ্ট উৎস দেখো ময়দা, দানাশস্য, মিলেট, সাবু, গুড়, আখ, চিনি, এগুলো, এবং তার পার্সেন্টেজগুলো দেখো এখানে লেখা আছে, মোটামুটি 80 to 85% এইগুলোর মধ্যে থাকে। সেই জন্য আমি এটাকে রিচ সোর্স হিসেবে বর্ণনা করতে পারছি। গুঁড়ো দুধ, দুধের সমস্ত প্রোডাক্ট, মূল ও কন্দ, এগুলোকে আমি মডারেট সোর্স হিসেবে বর্ণনা করতে পারছি। এবং পুয়ার সোর্স, কম পরিমাণে পাওয়া যায় যে সমস্ত শাকসবজি, টাটকা ফল, বাদাম, তৈলবীজ, দুধ, তার পরিমাণটা, সেখান থেকে আমরা যে পরিমাণ কার্বোহাইড্রেট পাচ্ছি সেটাকে আমি পুয়ার সোর্স হিসেবে বলতে পারি, বা কম পরিমাণে পাওয়া যায় এটা বলতে পারি। এইভাবে আমরা সোর্সটাকে ভাগ করি। তোমাদের হয়তো এমসিকিউতে প্রশ্ন আসতেই পারে, একটি উৎকৃষ্ট উৎস কোনটা, একটি মডারেট উৎস কোনটা, কম পাওয়া যায় কোনটার মধ্যে। ভালো করে কেয়ারফুলি নোটিস করবে, হয়তো দিয়েছে তোমাদের যে স্বল্প পরিমাণে কোনটা থেকে পাওয়া যায়, তোমরা 4টে নাম পড়লে তার মধ্যে হয়তো 3টেই প্রচণ্ড ভালো সোর্স, একটাই কম সোর্স, তুমি তাড়াতাড়ি করে এমসিকিউ করতে গিয়ে হয়তো সব থেকে বেশিটা রাইট দিয়ে দিলে, বাট তোমাকে পুয়ার সোর্স চেয়েছে। এইগুলো খেয়াল রাখবে, এগুলো ভীষণ ভুল হয়ে যায়। 3টে ক্যাটেগরিতে আমরা ভাগ করছি। নেক্সট চলে যাই, ডেইলি রিকোয়ারমেন্টস অফ কার্বোহাইড্রেটস। সবই বুঝলাম যে সারাদিন আমরা যা খাচ্ছি তার বেশিরভাগটা কার্বোহাইড্রেট থেকে আসছে। কার্বোহাইড্রেট বিভিন্ন সংজ্ঞাটা কি আছে, বিভিন্ন নাম কি আছে, ভাগ কি আছে, উৎস কি আছে। এবার বক্তব্য হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন তাহলে কতটা পরিমাণে কার্বোহাইড্রেট লাগবে। 70 to 80% কার্বোহাইড্রেট নিয়ে সারাদিন কার্বোহাইড্রেটই খাবো, কতটা, মানে আমার কতটা অ্যাকচুয়ালি লাগবে, ওনার কতটা অ্যাকচুয়ালি লাগবে, ওই বিশেষ ক্যাটেগরির অবস্থার মধ্যে যারা আছে তার কতটা লাগবে। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে বা পরিমাণ আছে, RDA আছে, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস আছে। সেখান থেকে যদি আমরা ডেইলি রিকোয়ারমেন্টগুলো দেখি, তাহলে সমগ্র শক্তির নিরিখে কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শতকরা পরিমাণ কত হওয়া উচিত। মানে তিনি সারাদিনে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছেন, ধরে নিই একজন ব্যক্তি তিনি সারাদিনে 1500 কিলো ক্যালোরি ডায়েট প্ল্যান ফলো করেন। তিনি সারাদিন যা খাচ্ছেন, যে প্লেটটা নিয়ে বসছেন, যা যা সকাল থেকে রাত অবধি উনি খাচ্ছেন, সেখান থেকে ওনার 1500 কিলো ক্যালোরি আসছে শক্তি হিসেবে। তো সেখানে তার মধ্যে কত পরিমাণ কার্বোহাইড্রেট থাকা উচিত, সব থেকে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকা উচিত, কিন্তু সেটা কত তার একটা নির্দিষ্ট মাপ বা নিরিখ আছে, যে তিনি সারাদিনে ওনার যা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস অ্যাকর্ডিং টু দ্য চার্ট। তোমরা এটা জানো যে নিন অনুযায়ী ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এবং ICMR এনাদের যৌথ উদ্যোগে একটা
চার্ট আছে, সেই চার্টের মধ্যে আমাদের প্রত্যেকের সারাদিনে কত ক্যালোরি খাওয়া মোট কত ক্যালোরি খাদ্য খাওয়া প্রয়োজন বা কতটা ইনটেক আমাদের করতে হবে সেটা আলাদা করে বুঝিয়ে বলে দেওয়া আছে। তো সেই ধরনের একটা যে ছক, সেখানে ধরে নিলাম যে আমি আমার যা বয়স, আমার যা কাজের প্যাটার্ন, আমার যে পরিমাণ পরিশ্রম এবং আমার যা অবস্থা, শারীরিক অবস্থা, সেখানে হয়তো আমার দেখা গেল যে 1600 কিলো ক্যালোরি ডায়েট প্ল্যান একটা আমার লাগবে, বা প্রত্যেক দিন আমার 1600 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত, ক্যালোরি গ্রহণ করা উচিত খাবার থেকে। তো সেই 1600 কিলো ক্যালোরির মধ্যে কতটা পরিমাণ আমরা কার্বোহাইড্রেট রাখবো, এইটা জানার জন্য আমাদেরকে এই ছকটা ফলো করতে হবে। যদি দেখা যায় যে সেটা কোনো বাচ্চা 1 থেকে 12 মাস, মানে ধরো 1 বছরের মধ্যে যারা বাচ্চা, তারা সারাদিনে যা খাবার খাবে তার 40 to 50% ক্যালোরি আসবে কার্বোহাইড্রেট থেকে। এই যে প্রাক বিদ্যালয়গামী বাচ্চা, মানে 5 বছর অবধি বাচ্চারা সারাদিন যা খাবার খাচ্ছে তার 40 থেকে 60% আসবে কার্বোহাইড্রেট থেকে। বালক বালিকা, কিশোর কিশোরী, দেখো ধীরে ধীরে কিন্তু কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্টটা বাড়ছে। বালক বালিকা, কিশোর কিশোরীর কত লাগছে? সে সারাদিনে যত ক্যালোরি খাচ্ছে তার 50 থেকে 70 ভাগ সে শক্তিটা অর্জন করবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। প্রাপ্তবয়স্ক নারী আর পুরুষরা সারাদিন যে ক্যালোরি নেবেন তার 60 থেকে 70 ভাগ খাবেন কার্বোহাইড্রেট। গর্ভবতী ও প্রসূতি রমণী, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, এরা সারাদিনে যে ক্যালোরিটা পাবেন তার 60 to 70% পাবেন কার্বোহাইড্রেট থেকে। তার সারাদিনে যা ক্যালোরি অ্যালটেড তার 60 to 70% উনি পাবেন কার্বোহাইড্রেট থেকে। এটা হলো ডেইলি রিকোয়ারমেন্ট অফ কার্বোহাইড্রেটস ইন ডিফারেন্ট এজ গ্রুপস। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। প্রত্যেক দিনের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম। এবার আমরা যে মূল বিষয়টায় আসবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্যাটেগরি। কার্বোহাইড্রেটকে ভাগ করা হচ্ছে। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস বেসড অন সিম্পল সুগার ইউনিটস ইন দেম। কিভাবে আমরা কিসের উপর ভিত্তি করে এই ভাগটা করছি? বেসড অন সিম্পল সুগার ইউনিটস, অর্থাৎ কতগুলো করে শর্করার ইউনিট তার মধ্যে রয়ে গেল তার উপরে নির্ভর করে কিন্তু আমরা এই চার্টটাকে ভাগ করছি। কার্বোহাইড্রেটকে প্রথমেই যদি ভাগ করি, মনোস্যাকারাইড এক শর্করা, একটা মলিকিউল দিয়ে তৈরি হচ্ছে। অলিগোস্যাকারাইড স্বল্প শর্করা, অর্থাৎ একের বেশি আছে। আর পলিস্যাকারাইড বহু শর্করা, যেখানে 10টা ক্রস করে যাচ্ছে। সব মিলিয়ে এই ভাগটা করা হয়েছে। স্বল্প শর্করা অর্থাৎ 10-এর নিচে হবে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। একটা দিয়ে যেটা তৈরি হয় সেটা মনোস্যাকারাইড, একের অধিক দিয়ে যেটা তৈরি হয় দ্যাট ইজ অলিগোস্যাকারাইড, এবং যখন 10-এর অধিক হয়ে যাচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড বা এক শর্করাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর ভাগ কি? ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ। আমরা পড়লাম এক্ষুনি কোন জিনিসটার উপর নির্ভর করে কার্যকারিতাটা চেঞ্জ হয়ে যায়। অ্যালডোজ গ্রুপ, অ্যালডিহাইড, কিটোন বডি, এগুলোর ওপরে নির্ভর করে তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো তার উপরেই নির্ভর করে কার্যকরী গ্রুপের ভাগটা হয়েছে। 1 অ্যালডোজ শর্করা, যেখানে আমরা ওই অ্যালডিহাইডের ছবিটা দেখলাম। 2 কিটোজ শর্করা, যেখানে কিটোন বডি দিয়ে পুরো স্ট্রাকচারটা হতে দেখলাম। তার উদাহরণও দুটো দেওয়া হয়েছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ। অ্যালডোজ শর্করার মধ্যে পড়ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ। কিটোজ শর্করার মধ্যে পড়ছে ফ্রুক্টোজ। ছবিটা আশা করি মনে আছে একটু আগে যেটা দেখালাম। আর আরেকটা ভাগেও ভাগ করা হয়, সেটা হচ্ছে কার্বন সংখ্যার নিরিখে। এই যে কার্বন সংখ্যাগুলো দেখাচ্ছিলাম, হেক্সোজ বলা হয়েছিল কারণ 6টা কার্বন ছিল, দাগ দিয়ে দেখালাম। ওই সংখ্যার নিরিখে এই ভাগটা করা হয়। কি কি ভাগ? মোনোজ, অর্থাৎ একটা কার্বন দিয়ে তৈরি, দ্যাট ইজ মনোজ। ডায়োজ, দুটো দিয়ে তৈরি। ট্রায়োজ, 3টে দিয়ে তৈরি, কার্বন সংখ্যা যেখানে 3। টেট্রোজ, কার্বন সংখ্যা 4। পেন্টোজ, কার্বন সংখ্যা 5। হেক্টোজ, কার্বন সংখ্যা 6। কার্বনগুলোকে সি দিয়ে ইন্ডিকেট করে দেওয়া আছে। C1, C2, C3, C4, C5, C6 এই কার্বন সংখ্যার নিরিখে এই ভাগটা করা হচ্ছে। এই গেল মনোস্যাকারাইড বা এক শর্করার ভাগ। কি কি পড়লাম? মনোস্যাকারাইড বা এক শর্করাকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ, তার মধ্যে কি আছে তার নিরিখে দুটো ভাগে ভাগ করা যায়। কার্বন সংখ্যার নিরিখে তাকে মোটামুটি 6টা ভাগে ভাগ করা যায়। কি কি ফাংশন কার্যকরী গ্রুপ কি কি? যেখানে অ্যালডিহাইড আর কিটোন এই দুটোর উপস্থিতি অনুযায়ী একটা হয়ে যাচ্ছে
অ্যালডোজ শর্করা গ্রুপ, একটা হচ্ছে কিটোজ শর্করা গ্রুপ। এবং কার্বন সংখ্যার নিরিখে কার্বন, একটা কার্বন আছে যার মধ্যে তার একটা ভাগ, তার নাম হলো মনোজ। ডায়োজ যেখানে দুটো কার্বন, ট্রায়োজ তিনটে কার্বন, টেট্রোজ চারটে কার্বন, পেন্টোজ পাঁচটা কার্বন, হেক্সোজ ছটা কার্বন। এই যে ভাগগুলো করা হয়েছে, 5 পেন্টা, সেখান থেকে পেন্টোজ, 4 টেট্রোজ, ট্রায়োজ, এই ভাগগুলো এই নাম্বারের উপরে নির্ভর করে করে এই নামগুলো দেওয়া হয়েছে। নেক্সট স্বল্প শর্করা। স্বল্প শর্করা এখানে কি কি ভাগ করা হচ্ছে? ডাইস্যাকারাইড, অর্থাৎ একের বেশি যখনই শর্করা থাকছে, ট্রাইস্যাকারাইড মানে 3টে, টেট্রাস্যাকারাইড মানে 4টে। দুটো এখানে পড়েছিলাম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড অর্থাৎ দুটো অণু থাকছে, টেট্রাস্যাকারাইড মানে 3টে থাকছে, ট্রাইস্যাকারাইড মানে 3টে থাকছে, টেট্রাস্যাকারাইড মানে 4টে থাকছে। প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, ল্যাকটোজ এগুলো পড়ে, ট্রাইস্যাকারাইডের মধ্যে র্যাফিনোজ, র্যাবিনোজ এগুলো পড়ে, টেট্রাস্যাকারাইডের মধ্যে স্কিরোডোজ, স্ট্যাকিওজ এইগুলো পড়ে। এই একটা একটা করে উদাহরণ তোমরা মনে রাখবে, কিংবা দুটো করে উদাহরণ মনে রাখবে। হয়তো দেখা গেল যে একটা নাম দিয়ে তোমাদেরকে বলে দেওয়া হলো এটা কোন ধরনের শর্করার মধ্যে পড়ে, সেটা হয়তো তোমাকে ডিটেক্ট করতে হলো। তোমরা প্রত্যেকটা দুটো তিনটে কমন না, এগুলো যেমন এই 3টে নামই খুব কমন, ল্যাকটোজ, সুক্রোজ, মল্টোজ এগুলো কি এটা আমাকে জানতে হবে, এগুলো খুব কমন নাম, এগুলো 3টেই জেনে রাখা ভালো, বাকিগুলো দুটো দুটো করে তোমরা তৈরি করতে পারো। নেক্সট দেখো পলিস্যাকারাইড বা বহু শর্করা। বলছিলাম যে 10-এর বেশি হয়ে গেলে, প্রচুর বেশি হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড বা বহু শর্করা। তার আবার দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, একটা হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড কাকে বলে এগুলো আমরা পরের ভিডিওতে দেখতে পাবো। মোদ্দা কথা এখন আপাতত যদি আমাদেরকে ভাগটা এইভাবে মনে রাখতে হয়, মনে রাখবে যে পলিস্যাকারাইডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, হোমোপলি, হেটেরোপলি। তার দুটো দুটো করে উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এই হলো এই বিষয়গুলোর ওপরে নির্ভর করে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়। প্রথম ভাগ মনোস্যাকারাইড, তারপরে অলিগোস্যাকারাইড, তারপর পলিস্যাকারাইড, তারপরে তাদের ব্রেকেজেসগুলো। ওকে, এই হয়ে গেল আমাদের কার্বোহাইড্রেটের অংশগুলো। এবার আমরা চলে যাব নেক্সট। এবার আমরা পড়বো মনোস্যাকারাইড, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, প্রথম যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই যে এটা দিয়ে আমরা স্টার্ট করছি। মনোস্যাকারাইডে আমরা কি পড়বো? যে সব কার্বোহাইড্রেট কেবলমাত্র একটি শর্করা অণু দিয়ে গঠিত, অর্থাৎ যাদেরকে ভাঙলে আর কোনো সরলতর শর্করাধর্মী যৌগ পাওয়া যায় না, তাদেরকে মনোস্যাকারাইড বা এক শর্করা বলে। এটা হলো মনোস্যাকারাইডের সংজ্ঞা। একটাই শর্করা অণু দিয়ে তৈরি যে কম্পোনেন্টগুলো, যেমন মনোস্যাকারাইডের নাম ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, মনে পড়ছে তোমরা এগুলো কার্বনের ভিত্তিতে ভাগ করলে যেটা সেটা, হেক্সোজ, হেপ্টোজ। সাধারণ সংকেত একটা দিয়েছে, সাধারণ সংকেতগুলো কিরকমভাবে হয়েছে সে যে আমরা প্রথমেই দেখলাম, CnH2ON, এটা হচ্ছে বেসিক সংকেত কার্বোহাইড্রেটের। এবার বসিয়ে দিই না, এই এনের জায়গায় এই সংখ্যাগুলোকে বসি কার্বনের সংখ্যায়, ধরে নিই আমি টেট্রোজটা বার করছি, কার্বনের সংখ্যা হচ্ছে 4টে, তাহলে C4 এনের জায়গায় বসিয়ে দিলাম, আর H2O এর জায়গায় যদি এবার 4 বসাই তাহলে দাঁড়াচ্ছে C4 H, 4 দুগুণে 8 O4 এলো। এই দেখো C4H8O4। ক্লিয়ার যে আমরা কিভাবে এই সাধারণ রাসায়নিক সংকেত থেকে কি করে এই সাধারণ সংকেতগুলোকে বার করছি। হেপ্টোজ, এই এনের জায়গায় 7 বসিয়ে দাও। এইভাবে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে রেখেছি। ট্রায়োজ গ্লিসারালডিহাইড, টেট্রোজ এরিথ্রোজ, জাইলোজ রাইবোজ হচ্ছে পেন্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এগুলো হচ্ছে হেক্টোজ। এটা আমি তোমাদেরকে ছবি দিয়েই দেখালাম হেক্সোজের উদাহরণগুলো। হেপ্টোজ মানে 7টা, হেপ্টা 7, হেপ্টোজ যেখানে 7খানা কার্বন পরমাণু আছে, সেডোহেপটিউলোজ, ম্যানোহেপটিউলোজ। হেপ্টা এই নামগুলোর সঙ্গে দেখো হেপ্টা কথাটা, হেপ্টি হেপ্টি কথাগুলো জড়িত আছে, তখন তোমরা বুঝে নেবে যেটা হেপ্টোজের মধ্যে পড়ছে। ওকে, এই হলো মনোস্যাকারাইড, বেসিক কথা। মনোস্যাকারাইডের আরও বোধহয় একটা ভাগ আমরা দেখেছিলাম, হ্যাঁ একটা পড়েছিলাম কার্বন সংখ্যার ভিত্তিতে, আর একটা পড়েছিলাম কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ, সেখানে অ্যালডিহাইড আর কিটোনের কথা পড়েছিলাম। বিজারিত গ্রুপের প্রকৃতি ভিত্তিতে মনোস্যাকারাইডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যালডোজ আর কিটোজ, যার মধ্যে অ্যালডিহাইড মূলক রয়েছে, আর কিটোজ যার মধ্যে কিটোন মূলক রয়েছে। অ্যালডিহাইড মূলক যার মধ্যে রয়েছে তার উদাহরণ গ্লুকোজ,
আর কিটোজ যার মধ্যে কিটোন মূলক রয়েছে তার উদাহরণ হলো ফ্রুক্টোজ। এগুলো কিন্তু ছোট ছোট করে এই জন্যই স্লাইড করে তোমাদেরকে দেখানো হয়েছে, কারণ এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় এরকম ছোট ছোট করে আসতে পারে। হয়তো একটা কথা লিখে দিল অ্যালডিহাইড মূলকের নাম, এরকম একটা দিয়ে দিল, তোমাকে বললো যে এর উদাহরণ কি হতে পারে একটা শূন্যস্থান পূরণে, তখন তুমি নিশ্চিন্তে লিখতে পারবে সুক্রোজ, এই গ্লুকোজ। এইভাবে তোমরা বিষয়গুলোকে তৈরি করতে পারবে, সেজন্য এই জিনিসগুলোকে আলাদা করে তোমাদেরকে দেখানো হচ্ছে। তিনটি প্রধান এক শর্করা, তিনটে মনোস্যাকারাইডের নাম আমরা বারবার পড়ছি, হেক্সোজ হিসেবেও পড়েছি। সেই তিনটে প্রধান এক শর্করা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। এই তিনটে প্রধান কেন? তার কারণ এই তিনটে প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এই তিনটে আমরা বেশি পাই। এই জাতীয় এক শর্করার মধ্যে 6টা করে কার্বন পরমাণু রয়েছে, তাই এদের হেক্সোজ বলা হয়, যেটা তোমরা আগের ছবিটাতেও দেখলে 6টা কার্বন পরমাণু দেখিয়েছি। হেক্সোজ শর্করাগুলো প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেলে আমরা খাবো সবচেয়ে বেশি পরিমাণে। গ্লুকোজ হলো একটা অ্যালডোহেক্সোজ, এতে অ্যালডিহাইড মূলক দেখতে পাওয়া যায়, পাকা আঙুরে পাওয়া যায়। প্রাণীর রক্তে প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 mg গ্লুকোজ থাকে, এটা হলো স্ট্যান্ডার্ড পয়েন্ট। এখান থেকেই কিন্তু আমরা র্যান্ডম সুগার টেস্ট করে বলতে পারি যে আমার রক্তে স্ট্যান্ডার্ড গ্লুকোজ রয়েছে কিনা। এই 80 থেকে 120 mgর বেশি হয়ে গেলে আমরা বলি ব্লাডে সুগার লেভেল রয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকছে, বা কমে গেলে বলি আমরা হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। সাধারণত প্রাণীর রক্তের মধ্যে কতটা পরিমাণ গ্লুকোজ থাকে? 100 ml রক্তে 80 থেকে 120 mg গ্লুকোজ থাকে। ফ্রুক্টোজ হলো একটি কিটোহেক্সোজ, কারণ এতে কিটোন গ্রুপের উপস্থিতি দেখতে পাওয়া যায়, খুব কমন কথা যেটা প্রথম থেকেই পড়িয়ে আসছি। গ্যালাক্টোজ একটি অ্যালডোহেক্সোজ, দুধ জাতীয় সামগ্রীতে পাওয়া যায়। এক অণু গ্যালাক্টোজ এক অণু গ্লুকোজের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এক অণু ল্যাকটোজ তৈরি করে। এই ল্যাকটোজ দুধের মধ্যে থাকে তোমরা জানো। এক অণু গ্যালাক্টোজ আর এক অণু গ্লুকোজ দুটো যোগ হবে, দুটো যোগ হয়ে তৈরি করে ল্যাকটোজ। এই তিনটে প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই তিনটে মনোস্যাকারাইডের নাম আমরা একটু জেনে রাখবো। কার্বোহাইড্রেটের প্রচুর ভ্যারাইটি হয়, কার্বোহাইড্রেটের অনেক অনেক টপিক থাকে পড়ার মতো, কিন্তু আমরা বেসিক্যালি এইগুলো পড়বো। কেন পড়বো? যাতে আমাদের ফার্দার আরও পড়াশোনাটা করতে সুবিধা হয়। খুব বেসিক কনসেপ্টগুলো তোমরা তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার করে নাও। তিনটে প্রধান এক শর্করার নাম এখন পড়লে, এবার আমরা যাচ্ছি নেক্সট। আবারও যথারীতি সরল রৈখিক বিন্যাসটা আমি আর একবার দেখিয়ে দিয়েছি। দেখো এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন, কার্বনগুলো দেখতে পাচ্ছ C1 2, এখানে আলাদা করে ইন্ডিকেট করে দিয়েছি আমি প্রত্যেকটা, কারণ এগুলো সব হেক্সোজ, 6টা কার্বন দিয়ে তৈরি। এখানে দেখো এখানে এই গ্রুপটা রয়েছে, এখানে এই গ্রুপটা রয়েছে। সব গ্রুপগুলো তোমরা ফলো করো, তোমরা বুঝতে পারবে যে এই গ্রুপগুলোর জন্য জিনিসটা কিন্তু এক। ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, কিন্তু কোথায় গিয়ে পার্থক্য হয়ে যাচ্ছে? পার্থক্য হয়ে যাচ্ছে কার মধ্যে কি গ্রুপ আছে, কার মধ্যে কি বর্তমান। এখানে তুমি ভালোভাবে দেখো, আমরা জানি সাধারণ সংকেত হচ্ছে C6H12O6, তাই তো? সি 6টা থাকতে হবে, দেখো তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। H 12টা রয়েছে কিনা? একটা H, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা হলো 12টা H। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা হলো। এবার হচ্ছে O6, ও দেখি কটা আছে, 1 2 3 4 5 6। অর্থাৎ এই যে C6H12O6, এই কমন কনসেপ্টটা কিন্তু ওরা ওদের স্ট্রাকচারের মধ্যে ক্যারি করছে। তাও কি করে আলাদা হয়ে যাচ্ছে? ডিউ টু দ্য কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এই যে কিটোন যে গ্রুপটা এবং অ্যালডিহাইডের যে গ্রুপটা, সেটা বসে এদেরকে আলাদা করে দিচ্ছে। এই স্ট্রাকচারগুলো তোমরা মনে রাখবে, এই স্ট্রাকচারগুলো থেকে কিন্তু কোশ্চেন, এগুলো বেসিক। তিনটে মনোস্যাকারাইডের স্ট্রাকচার মনে রাখবে, তিনটে মনোস্যাকারাইডের নাম আর বৈশিষ্ট্য মনে রাখবে, তাহলেই হবে। নেক্সট একটু ডিটেলিং করেছি, দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজ উভয়েই 6 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, মানে হেক্সোজ শর্করা। C6H
12O6, এটা এরকম দেখতে। এটা লেখার সমস্যার জন্য অ্যাকচুয়ালি জিনিসটা এইটা, এই যে তার সাধারণ সংকেতটা। গঠনগত পরমাণুর সংখ্যার সমান, কিন্তু পরমাণুগুলি আলাদাভাবে সাজানো, তাই এদের বৈশিষ্ট্য পাল্টে যায়। যেটা আমি বলছিলাম এক্ষুনি ছবি দেখিয়ে, সব সি গুলো একই আছে, এইচ গুলো একই আছে, ও গুলো একই আছে, সাধারণ সংকেতটা কিন্তু এক, কিন্তু পার্থক্য কিসের পার্থক্য? যখনই ওদের মধ্যে ওই ও এইচ এগুলো এদিক ওদিক করে বসছে, তখন বা অন্য একটা গ্রুপ ঢুকে গিয়ে ওই বিন্যাসটাকে তৈরি করছে, তখনই কিন্তু তার বৈশিষ্ট্যটা পাল্টে যাচ্ছে। জেনারেল স্ট্রাকচারটা এক, কিন্তু বৈশিষ্ট্যটা পাল্টে গেল কি করে? ভেতরের যে ফরম্যাটটা আছে, বিন্যাসটা আছে, সেটার জন্য পার্থক্যটা হয়ে যাচ্ছে এবং বৈশিষ্ট্য পাল্টে যাচ্ছে। যে সকল রাসায়নিক যৌগ, এটা ভালো করে শোনো, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে সকল রাসায়নিক যৌগ একই আণবিক সংকেত সম্পন্ন হওয়া সত্ত্বেও, এই যে আগের গঠন দুটো দেখলে, পরমাণুর সজ্জা বিন্যাসের তারতম্যের কারণে আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে। পরমাণুর সজ্জা বিন্যাসের তারতম্য অবশ্যই, কারণ একটার মধ্যে ঢুকে রয়েছে কিটোন গ্রুপ, একটার মধ্যে ঢুকে রয়েছে অ্যালডিহাইড গ্রুপ, এইভাবে তাদের বিন্যাসের তারতম্য হয়ে যাচ্ছে। বিন্যাসের তারতম্য, এই যে যদি আমি এইটাই ধরি, এগারো নম্বর, 12 নম্বর, ভালোভাবে তাকিয়ে দেখো, এই যে জিনিসটার গঠন বিন্যাসগুলো দেখো, বস্তুটা একই রয়ে গেছে, কিন্তু কোথায় পার্থক্য হয়ে যাচ্ছে? সাজানোটায়। জিনিসটা একই, নাম একই, নাম আলাদা, সংকেত মানে ওদের যে গঠনটা C6H12O6 ওটা একই, কিন্তু এই যে সরল রৈখিক বিন্যাস এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই ঘটনাটাই আইসোমারের ঘটনা। আরো আগের একটা স্লাইড দেখো, দুটো গ্রুপ ঢুকে আছে, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ ঢুকে আছে, এখানে একটা কিটোন গ্রুপ ঢুকে আছে, কিন্তু জিনিস দুটোর টোটালটা যদি তুমি করো, তাহলে দেখো এখানে সি কটা পাচ্ছি, এই 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 বডিটা থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সি পেলাম। এইচ কটা পাচ্ছি? 2 একে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা পেলাম। ও কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6 পেলাম। এখান থেকে পেলাম কিন্তু এটাই। আবার এটার ক্ষেত্রেও দেখো, এটা কিন্তু কিটো গ্রুপ ঢুকে আছে। সি কটা পেলাম? 6টা। এইচ কটা পাচ্ছি? 2 একে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পেলাম। ও কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এরও যেটা দাঁড়ালো, এরও তো তাই দাঁড়ালো। তাহলে এর নাম আলাদা আর এর নাম আলাদা কি করে হয়ে গেল? এই জন্যই হয়ে গেল, কারণ এর স্ট্রাকচারটা আলাদা। এর মধ্যে অন্য গ্রুপ ঢুকে আছে, এর মধ্যে অন্য গ্রুপ ঢুকে আছে। আলটিমেটলি যাই পাই না কেন, সরল রৈখিক বিন্যাসের কারণে স্ট্রাকচারটা গ্রুপ আলাদা হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এগুলোকে আলাদা হিসেবে আলাদা বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি। বোঝা গেল? ক্লিয়ার? যে সকল রাসায়নিক যৌগ একই আণবিক সংকেত সম্পন্ন হওয়া সত্ত্বেও পরমাণু সজ্জা বিন্যাসের তারতম্যের কারণে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং তাকে একে অপরের আইসোমার বলা হয়। এই আইসোমার গঠনের ধর্মকে আইসোমারিজম বলা হয়। আইসোমার তৈরি হওয়ার যে ধর্ম সেটাকে আইসোমারিজম বা সমাবয়বতা বলা হয়। সুতরাং গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো একে অপরের আইসোমার। কেন একে অপরের আইসোমার? পরিষ্কার করে বুঝতে পারলে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ ছাড়াও রাইবোজ ও রিবিউলোজ, ডি অ্যারাবিনোজ ও এল অ্যারাবিনোজ এরাও কিন্তু পরস্পরের আইসোমার, জুড়ি এরা। সংকেত পুরো জিনিসটা একই, কিন্তু দেখা যাবে ফেললে সরল রৈখিক গঠন আলাদা বা অন্য কোনো গ্রুপ ঢুকে তার বৈশিষ্ট্যটাকে পাল্টে দিয়ে একে অপরের আইসোমার বানিয়ে দিয়েছে। ক্লিয়ার? এই হলো আইসোমারিজম। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার রাখাটা খুব জরুরি। আইসোমার গঠনের প্রধান দুটো কারণ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল কার্বন এবং ফাংশনাল গ্রুপ, যেটা আমি প্রথম থেকে বলছি যে কার্যকরী গ্রুপটা ঢুকে আলাদা হয়ে গেল, এটা একটা। আর অ্যাসিমেট্রিক্যাল কার্বন এটা কি না, যখন একটা কার্বনের সঙ্গে
চারটে তো হাত হয় কার্বনের, চারখানা লেগে থাকে, কণা লেগে থাকে। গঠনগত আইসোমারিজম এবং স্টিরিও আইসোমারিজম, এই দুরকম হচ্ছে আইসোমারের গঠন। আইসোমার দু ধরনের হতে পারে, একটা গঠনগত আইসোমারিজম হতে পারে, একটা স্টিরিও আইসোমারিজম হতে পারে। বিভিন্ন অণুর মধ্যে তৈরি হওয়া বন্ধনের তারতম্য তৈরি করে গঠনগত আইসোমারিজম। এই যে গঠনগত আইসোমারিজম কেন তৈরি হয় না, বিভিন্ন অণু তার মধ্যে তৈরি হওয়া বন্ধনের তারতম্য, বিভিন্ন যে বন্ডিংগুলো তৈরি হচ্ছে তার তারতম্যের জন্য তৈরি হয় গঠনগত আইসোমারিজম। আর বিভিন্ন অণুর মধ্যে একই রাসায়নিক বন্ধন তৈরি হলেও পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থান তৈরি করে স্টিরিও আইসোমারিজম। যে জায়গায় অবস্থিত হয়েছে ওদের আপেক্ষিক অবস্থানটা স্টিরিও আইসোমারিজম তৈরি করে। আইসোমারিজম দু রকম, একটা হচ্ছে গঠনগত আইসোমারিজম, একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। অপ্রতিসম কার্বন পরমাণু বা অ্যাসিমেট্রিক্যাল কার্বন পরমাণু কাকে বলে? যে কার্বন পরমাণুর সঙ্গে চারটে আলাদা আলাদা পরমাণু বা মূলক যুক্ত থাকে। একটা কার্বনের চারটে হ্যান্ড, চারটে হাতে আলাদা আলাদা পরমাণু ঢুকে থাকবে বা যুক্ত হয়ে থাকবে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অথবা অপ্রতিসম কার্বন পরমাণু। এগুলো হচ্ছে আইসোমার বা আইসোমারিজমের বেশ কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ আইসোমার জিনিসটা কি আমরা বুঝতে পারলাম, আইসোমার কত ধরনের হতে পারে বুঝতে পারলাম, আইসোমার কেন হবে এটাও বুঝতে পারলাম। এর ওপরে নির্ভর করে তোমাদের ছোট ছোট এমসিকিউর প্রশ্ন আসতে পারে। নেক্সট আমাদের আইসোমার বোঝা হলো। এবার যেটা বুঝবো, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা ফিচার্স, যেগুলো আমাদের জানাটা ভীষণ জরুরি। তার মধ্যে প্রধান এবং প্রথম হচ্ছে আইসোমারিজম। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কেন আইসোমার সেটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে, আর আইসোমারিজম কি, আইসোমার কি, এগুলোও আশা করি বলতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পড়ছি রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার, বিজারণধর্মী এবং অবিজারণধর্মী শর্করা। জারণ বিজারণ তোমরা পড়েছো। এই যে শর্করাগুলোর নাম বা যেগুলো দেখছো তোমরা, বিজারণধর্মী অবিজারণধর্মী শর্করা, এই শর্করাগুলো কোনো একটা বস্তুকে জারণ বা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে দেবে যে সে অ্যাকচুয়ালি কি। বেনেডিক্টের বিকারক হলো এক প্রকার রাসায়নিক বিকারক যা বিজারণধর্মী শর্করার উপস্থিতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। যে শর্করাগুলো বিজারণধর্মী শর্করা অর্থাৎ রিডিউসিং সুগার, সেটাকে ডিটেক্ট করার জন্য বেনেডিক্টের বিকারকটাকে ইউজ করা হয়। একটা রিয়েজেন্ট তোমরা তোমাদের ল্যাবে দেখতে পাবে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল যখন করবে তখন বেনেডিক্টের রিয়েজেন্ট দেখতে পাও। যেসব শর্করাতে অ্যালডিহাইড বা কিটো নামের বিজারণধর্মী গ্রুপ মুক্ত অবস্থায় থেকে বেনেডিক্টের বিকারককে বিজারিত করে, তারা হলো বিজারণধর্মী শর্করা, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ এটসেট্রা, ক্রিয়েটিং আ পজিটিভ রেজাল্ট ইন টেস্ট। যখনই বেনেডিক্টের বিকারকের সঙ্গে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ল্যাকটোজকে অ্যাড করা হবে, তখনই দেখতে পাওয়া যাবে ওই বেনেডিক্টের যে রিয়েজেন্ট সেটা লাল অথবা অরেঞ্জ কালারের হয়ে গেল। কেন হলো? কারণ এগুলো হচ্ছে সমস্তটাই বিজারণধর্মী শর্করা, এবং এই বিজারণধর্মী গ্রুপগুলো কি কি? অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ, এরা হচ্ছে বিজারকধর্মী গ্রুপ। আর নন রিডিউসিং অবিজারণধর্মী কোনগুলো? যেগুলো ওই বেনেডিক্টের রিয়েজেন্টের মধ্যে দিলাম, কোনো চেঞ্জ হলো না, কোনো রেজাল্ট পাওয়া গেল না, সেগুলো হচ্ছে অবিজারণধর্মী শর্করা। অবিজারণধর্মী বা নন রিডিউসিং সুগারের উদাহরণ কি কি হতে পারে? সুক্রোজ, গ্লাইকোজেন, এইগুলো হতে পারে। এই হলো জারণধর্মী বা রিডিউসিং, নন রিডিউসিং বা অবিজারণধর্মী শর্করার ব্যাপার। তোমাদের প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে জেনে রাখতে হবে, বেসিক বিষয়গুলো কি জানতে হবে, তোমরা সেইভাবেই ছোট ছোট করে তৈরি করবে। তোমাদের বইগুলো খুললেও দেখতে পাবে এরকম ছোট ছোট করেই পুরো বিষয়গুলোকে তৈরি করিয়ে দেওয়া আছে। বেশ, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পার্ট। দুটো ছোট ছোট প্রশ্ন আমি রেখেছি এখানে। এরপরে আরও একটা ভিডিও তোমাদের আসবে যেটা কার্বোহাইড্রেট পার্ট 2, এটা কার্বোহাইড্রেট পার্ট 1 হলো। এরপরের কার্বোহাইড্রেটের বাকি অংশটা আমি পড়াবো। তার আগে তোমরা যে বেসিক ইম্পর্টেন্ট জিনিস সেই বিষয়গুলো জানলে এখন। অ্যালডোহেক্সোজ এবং কিটোহেক্সোজ শর্করা কাকে বলে? বারবারই বলেছি, যার মধ্যে অ্যালডিহাইড মূলকগুলো যুক্ত থাকে সেটা অ্যালডোহেক্সোজ শর্করা, আর যার মধ্যে কিটোন মূলক যুক্ত থাকে কিটোহেক্সোজ শর্করা। প্রত্যেকটার একটা করে উদাহরণ তৈরি করবে। গ্লাইকোসাইডিক বন্ধনী কাকে বলে? এই যে বলছিলাম না, এই যে একটা বন্ধনীর ওপরে ডিপেন্ড করে নির্ভর করছে যে সেটার গঠনটা বা বৈশিষ্ট্যটা কি হবে, তো সেই একটা বন্ধনী হলো গ্লাইকোসাইডিক বন্ধনী। দ্বিশর্করা, ত্রিশর্করা ও বহু শর্করা প্রত্যেকটা এক শর্করা একে অপরের সঙ্গে যে বন্ধন দ্বারা যুক্ত হয়ে থাকে তাকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলা হয়। মনোস্যাকারাইডটা
পরপর যুক্ত হয়েই তো দুটো যুক্ত হয়ে ডাইস্যাকারাইড, তিনটে যুক্ত হয়ে ট্রাইস্যাকারাইড, চারটে হয়ে টেট্রা, প্রচুর বেশি যুক্ত হয়ে পলি, এই যে মানে যুক্ত হয়ে হয়ে যে একটা চেন তৈরি করছে, যেটা দিয়ে যুক্ত থাকে সেই বন্ধনীটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। তোমাদের যদি প্রশ্ন দেয় গ্লাইকোসাইডিক বন্ধনী কি, তোমরা যেন এটা লিখতে পারো, বা ওই ধরনের কিছু যদি আসে সেখান থেকে যেন লিখতে পারো। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে বেসিক পার্থক্য কি? গ্লুকোজটা অ্যালডোহেক্সোজ জাতীয়, ফ্রুক্টোজটা কিটোহেক্সোজ জাতীয়। গ্লুকোজ এটার উপস্থিতি মানুষের রক্তে লক্ষ্য করা যায়, ফ্রুক্টোজের উপস্থিতি মানুষের রক্তে থাকে না, তবে বিভিন্ন প্রকার পাকা ফলের মধ্যে পাওয়া যায়। এই হলো তোমাদের কার্বোহাইড্রেটের যে পার্ট 1 মূল যে বিষয়বস্তুগুলো সেটা। এরপরে আসবে কার্বোহাইড্রেটের পার্ট 2 অংশটা, যেখানে বাকি বিষয়গুলো, যে ভাগগুলো আমি করেছি সেই ভাগগুলো নিয়ে বিশদে আলোচনা করি। আজকে এই পর্যন্তই, তোমরা এইটুকু ভালো করে পড়ো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।